আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 15 নম্বর পর্ব। দরজা খুলে ভিতরে যেতেই দেখি অফিসে সেই পরি মেয়েটা শিলার সাথে বসে খেলা করছে। আজকে মাত্র এই মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। এই মেয়ে আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। এটা কিভাবে হতে পারে? আমার তো এখন মাথায় কাজ করছে না। ও আমার বাসার ঠিকানা পেল কোথায়? শিলা আমাকে দেখে বাবা বাবা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি শিলাকে কোলে নিতেই পরি বলল, তা মিস্টার, কি খবর আপনার? আমার বাসায় তুমি কিভাবে? বাবা, ওনাকে আমি এখানে নিয়ে এসেছি। আমার এখানে একা একা ভালো লাগছিল না, তুমি তো আমাকে ফেলে চলে গেলে। পরে আমি ওনাকে কল দিয়েছিলাম, পরে আমি জানি আপনার বউ নেই আর আপনি কোনো কাজে বিজি থাকেন। এজন্য আমি আপনার মেয়ের কাছে ফোন নাম্বার দিয়েছিলাম আর শিলা কল দিয়েছিল, এজন্য আসলাম। আমি আবার একা একা একজন মানুষ, তাই তো আসলাম। কিছুটা সময় হলে ও তো কাটবে। রাগ করলেন নাকি আমি এখানে আসছি দেখে? না, রাগ করবো কেন, ভালো করেছেন। বাবা, আমি বাহিরে গিয়ে খেলা করি, তোমরা কথা বলো। শিলা আমার কোল থেকে নেমে দৌড়ে বাহিরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করছি আর পরি বসে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, তা পরি ম্যাডাম, এখন কি বাসায় যাবেন নাকি? কেন, আপনাকে বুঝি বিরক্ত করছি আমি? না, আমি এটা বলি নাই। আমি ব্যাচেলর একজন মানুষ, কেউ যদি আমাদের একসাথে দেখে তাহলে খারাপ কিছু মনে করবে। এমনি তো আমি মানুষটা এতটাও ভালো না। আমার কারণে দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। আমি তো এসব জানি না আর জানতেও চাই না। আমি এখানে আসছি আপনার মেয়ের জন্য। শিলাকে আমার বেশ ভালো লাগে। আপনি আবার মন খারাপ করেন নাই তো আমি এখানে আসছি দেখে? আরে না, তবে আমি শুধু এতটুকু বলছি যে আপনি। পরি আমার দিকে এগিয়ে এসে বলল, ওর আম্মু কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্টে? ও, দুইটা মেয়ের জীবন নষ্ট করেছেন মানে বুঝলাম না বিষয়টা। আপনি আমার অফিসের কলিগ, পার্সোনাল কিছু বলতে চাই না আপনাকে। ওকে, আপনার ইচ্ছা, মেয়ে দেখবো কি আপনার জন্য? বিয়ের স্বাদ মিটে গেছে আর না, জীবনে উচিত শিক্ষা হয়েছে। যদি কেউ আগ বাড়িয়ে আসে আপনাকে বিয়ে করতে, ধুর, জানতো, এসব উল্টা পাল্টা কথা ছাড়েন। এসব কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমাকে একটা জিনিস শিখাবেন? এত শিখাতে পারবো না। আমার এখন রান্না করতে হবে। রান্না বান্নার কাজ কিন্তু মহিলাদের। আমার কেউ নাই দেখেই তো আমি রান্না করি। আমাকে রান্নাঘর দেখিয়ে দিন। পরি ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে বলছি, এখন বাসায় যান। প্লিজ বিরক্ত করবেন না আমাকে। আমি যেই রান্নাঘরে যাব তখন পরি আমার সামনে চলে আসে। আমি নিজেকে সামলাতে না পেরে পরীকে নিয়ে নিচে পড়লাম। পরি আমার নিচে, আমি ওর উপরে। বাবা, তুমি কি পরি আন্টিকে আম্মু করবে? করলে ভালোই হবে, উনি কিন্তু খুব ভালো, আমাকে খুব আদর করে। শিলার কথা শুনে তাড়াতাড়ি পরের উপর থেকে উঠে গেলাম। পরি দাঁড়িয়ে লজ্জায় দৌড়ে চলে গেল। বেচারি হয়তো লজ্জা পেয়েছে। এই মেয়েটা হঠাৎ করে আমার পিছনে লাগলো কেন? এখানে কোনো কাহিনী তো আছে। চিনা নেই জানা নেই এই মেয়ে আমার বাসা পর্যন্ত চলে আসলো। খোঁজ খবর লাগাতে হবে আমার। বাবা, কি চিন্তা করো? না আম্মু, কিছু না, আমি রান্না করি, তুমি গেম খেলো, ঠিক আছে? ওকে বাবা। আমি রান্নাঘরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করেই বলল, এতদিন পর মনে হলো আমাকে। তুই তো জানিস আমি এখন কি অবস্থায় আছি। আমার অবস্থা বর্তমানে খুব খারাপ। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তোরে একটা পিক দিছি, দেখ, ওর সম্পর্কে একটু ডিটেলস লাগবে। আরে, এটা তো পরি আপু, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। মেয়ে ভালো আছে, তবে ওর বাবা মা কেউ নাই। এতিম বলতে পারিস, একাই থাকে। সমস্যা শুধু এক জায়গায়, পরিবার নাই বলে বিয়ে হচ্ছে না। কিন্তু তুই হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি। ও আমার কলিগ, এজন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ভালো, তবে দেখিস আবার প্রেমে পড়ে যাস না। আমার মতে যদি ওর উপর আসক্ত হস ভালোই হয়। আমি কি বলি, সবকিছু ভুলে ওর মতো মেয়েকে নিয়ে থাক, এই পর্যন্তই। আর বলিস না, যে পর্যন্ত থাক। রাসেল ওর আর বউকে মেরে কাজটা ভালো করলি। এটা যদি আরো আগে করতি তাহলে বেশ ভালো হতো। তুই কিভাবে জানিস? ভুলে যাস না, আমি এই পথে তোর আগে থেকেই কাজ করি। আচ্ছা রাখি রে, রান্না করতে হবে। রান্না করার জন্য হলেও কাউকে খুঁজে নে। দেখ, আমার বাংলা কথা হলো, পুরাতন কিছু মনে রেখে লাভ আছে? ভালোবাসার মায়ের গুল্লি মেরে চোখ বন্ধ করে কাউকে বিয়ে করে নে, তোর মেয়ের জন্য শুধু। মামা, ভালোবাসা তুমি এতদিন কি পেলে? কিছুই না, শুধু কষ্ট। শেষ একটা চান্স নে, ভালোবাসা ছাড়া অন্য কাউকে বিয়ে করে দেখ, সুখ শান্তিতে সংসার করতে পারবি। যদিও রিয়া ভাবি তোরে ভুল বুঝে চলে গেছে। আরে একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল যে এসব কেন করলি। বেশি না 5টা মিনিট রিয়া ভাবি তোর সাথে কথা বলতো,
কিন্তু রাগের তেজে চলে গেল। আর তুই কি এমন অপরাধ করে ফেললি যে চলে গেল? মিমিও তো তোর ভালোবাসা, মিমিও তো তোরে ভালোবাসে, আর ওর বাচ্চার বাবাও তুই, সেই হিসাবে ওর অধিকার আছে তোর উপর। একটা পুরুষ দুইটা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। আমি কথাগুলো এজন্য বললাম কারণ আমার চোখে তুই দোষী না। রিয়া ভাবি উনি রাগে চলে গেল, তুই ও দেখিয়ে দে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবি, বর্তমানে চিন্তা কর। আমার কথায় আবার কষ্ট নিবি না। আরে না না, যে আরে না, কি যে বলিস? তুই যে কথাগুলো বললি সবগুলোই একদম ঠিক, তোর কথাই যুক্তি আছে। মিমির খারাপ কিছু করে নাই, ওর অধিকার আছে আমার উপর, ওর মেয়ের বাবা হিসেবে অধিকার আছে আমার উপর। বাবা বাবা, বাহিরে পুলিশ আসছে। শিলার কথা শুনে বললাম, কি বলো আম্মু? বাবা, বাহিরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা কি তোমাকে তুলে নিয়ে যাবে? তুমি চলে গেলে আমি কার কাছে যাব? কিছু হবে না আম্মু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিছানায় বসে গেম খেলো, ঠিক আছে? ফোনটা কানে দিতেই ইভা বলল, পুলিশ কি কোনোভাবে জেনে গেল নাকি সবকিছু? বলতে পারবো না আমি, ফোন রাখ, দেখি কি হয়। আমি আসবো নাকি? না, দরকার নেই, আমি দেখছি। ফোন কেটে একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বের হলাম। বাইরে দেখি সত্যি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। রাইসা এগিয়ে এসে বলল, রাসেল আর ওর বউকে মারার কারণে আপনাকে জেলে নেওয়া হবে। আমি মুখ থেকে সিগারেট হাতে নিয়ে বললাম, এখানে কারো বাপ দাদার ক্ষমতা নেই আমাকে অ্যারেস্ট করার। কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম, কি মনে আছে তো আমাকে জেলের ভিতরে ঢুকানোর কারণে কামাল সাহেবের চাকরি গিয়েছিল? রাইসা সরাসরি বলল, তা এখন কি আমার চাকরিও চলে যাবে? আরে শালিকা, কি যে বলো, আমি তো এটা বলি নাই। তুমি আমার আদরের একমাত্র শালী। রাসেল আর ওর বউকে আমি মেরেছি, কিন্তু আমাকে ধরতে পারবে না। প্লিজ দুলা ভাই, আমাকে রাগাবেন না প্লিজ। আমি সরাসরি আমার আইডি কার্ড রাইসার হাতে দিয়ে বললাম, ভালো করে আমাকে চিনে রাখো, দরকার হতে পারে। রাইসা আমার আইডি কার্ড দেখে সাথে সাথে আমাকে সেলুট করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বুঝলাম। রাইসা সবাইকে বলল থানায় যেতে। সবাই যেতেই রাইসা বলল, আপনি এত উচ্চ পদে চাকরি করেন, কিন্তু এতদিনও এই কথা বলেন নাই আমাকে। কেউ আপনার পরিচয় পর্যন্ত জানে না। এসব কথা ছাড়ো, তোমার বোনের খবর কি? জানি না, বলতেও পারি না। আপু একটু বেশি বুঝে। যখন শুনলাম যখন শুনলাম মিমির মেয়ের বাবা আপনি, তখন আমার মনে হয় নাই যে আপনি অপরাধী। মিমির অধিকার ছিল আপনার উপর। তোমার বোনের আশা বাদ দিয়ে দিয়েছি, এটা ইগো তোমার বোনের। দুলা ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে। ওমা, তাই নাকি? তা ছেলে কি করে? শুনেছি ব্যবসা করে নাকি। ভালো। আগামী শুক্রবারে আপনি যাবেন না? আমি গেলে তোমার ভাই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ওই সব কিছুই হবে না, আমি আছি না। আছো? আছো তো। শালি মানে আধা ঘরে আলি, ভিতরে চলো। আমি খালি ঘরে যাব না, পরে আপনি দিব মাথায় একটা। আচ্ছা আসো, কিছু খেয়ে যাও। না দুলা ভাই, আমার অনেক কাজ পড়ে আছে, যাই আমি। আর ওদের কি করব? দুইটা লাশ ভিতরে রেখে পুরো বাসায় আগুন লাগিয়ে দাও। এটা করা কি ঠিক হবে? যেটা বললাম সেটা করো। শিলা আমার পা জড়িয়ে ধরে বলল, আব্বু উনি কে? উনি তোমার আন্টি। রাইসা এগিয়ে এসে আমার মেয়েকে কোলে নিয়ে বলল, একটা মেয়ে কতটা ভালোবেসে এমন করতে পারে। মিমি জানতো আপনি ওকে কাছে টেনে নিবেন না, কিন্তু ও একটু সুখের জন্য কি করতে হিসাব করা নাই। কি করেছে হিসাব করা যায়? এর নাম হলো ভালোবাসা। এখন মানুষের কাছে থাকে তখন বোঝা যায় না সে কি ছিল, কিন্তু যখন দূরে চলে যায় তখন বোঝা যায়। আমি রাইসার কথা শুনে নীরবে চোখের পানি মুছে নিলাম। রাইসা যেতেই আমি শিলাকে নিয়ে ভিতরে চলে গেলাম। রাতে শিলাকে ঘুম পাড়িয়ে আমি চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ মনে হলো আমার বাইরে কিছু একটা আওয়াজ শুনলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। কেউ একজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি তুফানের মাঝে দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার কাছে খারাপ লাগলো। আমি জোরে ডাক দিয়ে বললাম, এই যে হ্যালো, আপনি এই রাতের আধারে, তাও আবার বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন, কিছু কি হয়েছে আপনার? কোনো সমস্যা হলে বলতে পারেন। আমি এখানে আসছিলাম আপনার মেয়ের জন্য, কিন্তু এসে বৃষ্টি শুরু হলো। এত রাতে আপনার বাসায় যাওয়া ঠিক হবে না ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কি করব। আরে যাস শালা, এটা তো দেখি পরীর কণ্ঠ। ও এত রাতে এখানে কি যে করে? বিপদে পড়লাম আমি। ছাতা নিয়ে হেঁটে হেঁটে নিচে নামলাম। পরীর কাছে এগিয়ে গিয়ে বললাম, পাগল হয়েছে তুমি? এই বৃষ্টির মাঝে পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার মেয়ের সাথে দেখা করে যাব, আর এই যে দেখুন বৃষ্টি। আমি পরীর মাথার উপর ছাতা রেখে বললাম, এই বৃষ্টির মাঝে ভিজলে অসুস্থ হয়ে যাবে। পরে আমার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে বলল, আপনিও ভিজেন। এই এই কি করছো? পাগল হয়েছো? পরে আমার হাত ধরে বলল, থাকেন না একটু সময়, ভালো লাগবে। আমি পরীর পাশে দাঁড়িয়ে বললাম, আমি বিবাহিত একজন পুরুষ, আমার একটা মেয়ে আছে। বুঝতেছো তো আমি কি বলতে চাইছি? আমি কি কখনো বলছি আপনাকে আমার ভালো লাগে? আমি তো শিলার জন্য এখানে আসছি। আর আপনি এটা কিভাবে বলতে পারলেন যে সরি? আমি তো মনে করছিলাম
এই পর্যন্ত বলে আমার নজর গেল পরীর উপর। তোকে ভিজা শরীরে একদম মাস্তি লাগছে। যদিও দিনের আলোতে দেখতাম তাহলে হয়তো পরী ওর বুকের উপর ওড়না টেনে বলল, এক বাচ্চার বাবা, এরপরও লুচ্চামি কমে না। আমি নজর কন্ট্রোল করে বললাম, একটা মেয়ে যদি এভাবে খোলামেলা থাকে কার না দেখতে ইচ্ছা করবে। পরী আমার মুখের সামনে দাঁড়িয়ে বলল, আরো কাছে আসবো কি? বলেন না, আরো কাছে আসবো কি? দেখ পরী, এটা ঠিক না। পরী আমার ঘাড়ে হাত রেখে ঠোঁটে ঠোঁট কামড় দিয়ে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? জানেন তো এই বৃষ্টির দিনটা কেমন রোমান্টিক। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে বললাম, তুমি যা ভাবছো তা কখনো হবে না। তোমার সাথে আমার শুধু একদিনের পরিচয়। আমি মনে করি আমাদের এত দূরে যাওয়া ঠিক হবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অতীতের স্মৃতি আপনাকে কুরে কুরে খাচ্ছে। অতীত ভুলতে চেষ্টা করেন, অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবেন। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কষ্টটাই তো তিল তিল করে আমাকে শেষ করে দিচ্ছে। আমার খুব শখ ছিল কোনো এক বৃষ্টির রাতে কারো হাত ধরে নাচার ইচ্ছে। পূরণ করবেন আমার ইচ্ছেটুকু? প্রিয় মানুষকে বলো, কেউ নাই দেখেই তো আপনাকে বললাম আমি পারবো না, বাসায় যাও প্লিজ। আমি পারবো না বললাম তো। আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন? এই কথা বলেই পরী ফোনে গান বাজাতে লাগলো। পরী এসে আমার হাত ধরে বলল, আপনি শুধু আমার সাথে থাকেন, আর কিছুই করতে হবে না। পরীর দিকে তাকিয়ে হঠাৎ করে আমার যে কি হলো আমি জানি না। এই বৃষ্টির রাতে ওর সাথে সঙ্গে দিতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ আসলো, বাবা। আমার বাবা তো খুব সুন্দর নাচতে পারে। উপরে তাকিয়ে দেখি ব্যালকনিতে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পরীকে ছেড়ে দিয়ে বললাম, বাসায় যাও, এখন আমার মেয়ে উঠে গেছে। শূন্যের মাঝে ঠাস ঠাস করে কে যেন গুলি করতে লাগলো। পরী ভয় পেয়ে গাড়ি নিয়ে যেতে যেতে বলল, কালকে অফিসে দেখা হচ্ছে, তাহলে বাই। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। উপরে যেতেই শিলা হাসতে হাসতে বলল, বাবা, পরী আন্টির সাথে এতটুকুই, খুব সুন্দর নাচ হয়েছে বলতে হবে। আম্মু এসব বলে লজ্জা দিও না আর বাবাকে। আমি কাপড় চেঞ্জ করে আসি, ততক্ষণে তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? আমি ফ্রেশ হয়ে এসে দেখি শিলা ঘুমিয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজার কারণে হালকা একটু ঠান্ডা লেগে গেছে শরীরে। শিলাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ শেষ করে নিলাম। শিলাকে তৈরি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হতে শিলা বলল, বাবা, আমিও তোমার সাথে অফিসে যাব। না আম্মু, আজকে যেতে হবে না, অন্য একদিন নিয়ে যাব। বাবা, তুমি আমার সাথে এমন করো কেন? মাত্র পরী আন্টির সাথে আমার পরিচয় হয়েছে। তুমি কি জানো পরী আন্টি কতটা ভালো? পরী আন্টি কতটা ভালো? উনি আমাকে আদর করে, চকলেট দেয়। বাবা, আমি যদি পরী আন্টিকে আম্মু করি তাহলে তোমার এতে কি কোনো আপত্তি আছে? এসব কথা তোমাকে বলতে কে বলেছে? এসব বলতে নেই। আমি কি তোমার আদর করি না বলো? কিন্তু বাবা, পরী আন্টি যে বললো একদম। এখন চুপ করো তো, আমি না আসা পর্যন্ত স্কুলে থাকবে, কোনো দুষ্টুমি করবে না, ওকে বাবা? পরীকে স্কুলের বারান্দায় নামিয়ে দিতে আবার বৃষ্টি শুরু হলো। বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে আসি নাই, কি যে এক বিপদে পড়লাম। তাড়াতাড়ি হেঁটে রাস্তার কাছে গেলাম, কিন্তু গাড়িও পাচ্ছি না। শরীর অর্ধেক ভিজে গেছে, আর একটু দাঁড়িয়ে থাকলে সব ভিজে যাবে। হঠাৎ করে আমার মাথার উপরে কে যেন ছাতা ধরলো। আমি ঘুরে তাকিয়ে দেখি পরী। আমি তাকাতেই পরী বলল, এভাবে মায়াবী দৃষ্টিতে তাকাবেন না, আমার কেমন কেমন যেন লাগে। আপনার তাকানোর মাঝে এক অন্যরকম জাদু আছে যা আমাকে পাগল করে দেয়। আপনি মানুষটা এমনি সুন্দর, তার উপর এভাবে তাকালে আমি পাগল হয়ে যাব। রাতে আপনার হাতের ছোঁয়া পেয়ে সারা রাত ভর শুধু আপনার কথাই চিন্তা করতে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে এমন কিছু দিয়েছে যেগুলোর কাছ থেকে একটা মানুষ দেখলে পাগল হয়ে যাবে। সেটা আমি আপনার পরে হয়েছে থামো প্লিজ। আর কি বলছে এসব? সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে তো আপনার জন্য। গুলি করেও মারুনি আমাকে, লাঠি দিয়েও মারুনি আমাকে, শুধু তোমার চোখের চাহনিতে আমাকে মেরেছো। তোমার ওই চোখের পরে এসব বেশি হয়ে যাচ্ছে। থাকো তুমি, আমি গেলাম। আরে বাবা, সরি, মজা করলাম। তবে যা বলছি মন থেকেই বলছি, এগুলো মজা নয় একদম। পাগলামো বাদ দিয়ে বলো, আমি এখানে তুমি কিভাবে জানলে? আমি সকাল সকাল আপনাকে নিতে বাসার সামনে গিয়েছিলাম, এসে দেখি শিলাকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তাই আমিও আপনার পেছনে পেছনে চলে আসলাম। আমি না আসলে তো ভিজে যেতেন। ধন্যবাদ ম্যাডাম, বাপের বড় উপকার করলেন। এখন চলেন, যাওয়া যাক। আমার গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য, সেই সাথে আমিও। তুমি এত বড় লোক, আমি কি তোমার সাথে যেতে পারবো? পরে আমার হাত চেপে ধরে বলল, ঢং বাদ দিয়ে চলেন, পরে অফিসে দেরি হয়ে যাবে। পরের সাথে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পরে ধীরে ধীরে আমার হাত চেপে ধরে বলল, আমি ওর দিকে তাকাতেই ও এমন বাহানা করলো যে মনে হয় ও কিছুই করেনি।
তবে ইদানিং পরে আমার সাথে একটু বেশি বেশি করছে। ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। আমি আমার জীবনের সাথে অন্য কাউকে আর জড়িত করতে চাইছি না। কি সাহেব, আমার কথা বুঝি চিন্তা করেন? চিন্তা করতে হবে না, আমি আছি তো আপনার পাশে। একটা লাইন বেশি বুঝে মনে হচ্ছে। বেশি বুঝে দেখেই তো আপনার অনুমতি ছাড়া আপনার হাত ধরলাম। এরপর এমন জায়গায় ধরবো যে আপনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। এই এই গাড়ি থামাও, তোমার গাড়িতে করে যাব না আমি। আরে বাবা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু আপনার সাথে মজা করছি। এগুলোকে মজা বলে পরে আমার ভালো লাগে না আপনার সাথে দুষ্টুমি করতে, কিন্তু আমার ভালো লাগে না। তুমি জানো তো আমি আমি জানি আপনি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছেন। এই জন্য তো আমি চেষ্টা করছি আপনার মন ভালো করতে। সারা জীবনের জন্য আমাকে আপন করে দেখেন, কষ্ট কি জিনিস আপনাকে আমি অনুভব করতে দিব না। যেটা কখনো হবে না তা কখনো বলবা না। আপনি বললেই তো হয়ে যায়, শুধু মুখ ফুটে একবার বলেন তাহলেই তো হয়ে যায়। বিশেষ করে শিলাও আমাকে মা বলতে রাজি আছে। এখন শুধু আপনি আমাকে বউ বললেই কাজ হয়ে যায়। আমি এবার নিজেই চুপ হয়ে গেলাম। ওর সাথে এসব কথা বলতে আমার একদমই ভালো লাগছে না। পরে আমার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা আর বলবো না। এখন শুনেন, আপনার জন্য একটা খুশির খবর আছে। সেটা শুনে আপনি পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাব, ঠিক আছে, তাহলে আর বলতে হবে না। এই আপনি এমন কেন বলেন তো? এতটা আনরোমান্টিক আপনি, একটু রোমান্টিকতা নাই আপনার ভিতরে। মনে মনে বললাম, আমি কতটা রোমান্টিক তা তুমি জানো না। শুধু আজকে কেউ নেই বলে কি আমি ভুল কিছু বলে ফেললাম? না ম্যাডাম, ভুল বলেননি। এত কথা বলতে পারেন আপনি? আচ্ছা তামিম সাহেব, আপনার বুকের ভিতর লোম আছে তো? এসব জেনে কি করবে তুমি? কি করবো মানে, বিয়ের পর আপনার বুকের উপর ঘুমাতে হবে না? এজন্য সবকিছু আগে থেকেই জেনে নিচ্ছি। আমি দরজা খুলে গাড়ি থেকে নেমে বললাম, এত বক বক করতে পারেন আপনি? চলেন এখন ভিতরে যাওয়া যাক। পরে গাড়ি থেকে নামতে নামতে বলল, আমি যদি বলি আজকে আপনার শেষ দিন তাহলে বিশ্বাস করবেন? কেন, তুমি আমাকে মারবে বুঝি? পরে হাত মুঠি করে দুই আঙুল আমার দিকে তাক করে বলল, ঘুম ঘুম করে আপনাকে গুলি করে মারবো। আর আপনি মরতে মরতে বলবেন, বেঈমান মাইয়া, তোরে এত বিশ্বাস করে বুকে জায়গা দিয়েছিলাম আর তুই আমাকে গুলি করে মারলি? আমি তখন হু হু করে হাসতে হাসতে বলবো, হ্যাঁ আমি এমনই। এরপরে টাকার জন্য সবকিছু করতে পারে, পরে আপনি মরে যাবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে। এবার আমি পরের দিকে ভালো করে নজর দিয়ে তাকিয়ে বোকা হয়ে গেলাম। আগে কখনো পরীকে এভাবে কাছ থেকে দেখি নাই। ওর কথার মাঝে সত্যি জাদু আছে। পরের প্রতিটা কথাই আমায় এতক্ষণ ধরে ভালো লাগছিল। মেয়েটার মাঝে আসলে জাদু আছে। চেহারা যেমনই হোক, কিন্তু ওর কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এতক্ষণ শুধু আমাকে ও খুশি করতে এসব বলছে, নাকি আমাকে ও সত্যি সত্যি পছন্দ করে? আমি হাত দিয়ে পরে চুলগুলো কান থেকে সরিয়ে দিলাম। পরে একটু লজ্জা পেয়ে বলল, আমার এখন লিফটের দরজার কাছে আছি। অফিসের মানুষ দেখলে আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে লিফটের দরজার ভিতরে চলে গেলাম। নিজের মাথা নিজেই টুকি দিয়ে বললাম, মাঝে মাঝে আমার জ্ঞান যে কোথায় হারিয়ে যায় বলতেও পারি না। পরে মাথা নিচু করে লিফটের ভিতরে ঢুকলো। এতক্ষণ মেয়েটা কি সুন্দর কথা বলছিল, দিলাম সবকিছু গোলমাল করে। অফিসের দরজার কাছে পা রাখতেই সবাই আমার দিকে ফুল ছিটাতে লাগলো। আমি কোনো কিছু বুঝতে না পেরে আপুর দিকে তাকালাম। হয়তো আপু আমাকে মেনে নিয়েছে আর সবাইকে বলেছে আমি ওর ভাই, এজন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাকে। ওর পাশ থেকে বললো, কি বলেছিলাম না সাহেব, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তো বিশ্বাস হলো আমার কথা? ফুল ছিটানো শেষ হতেই আবির এগিয়ে এসে বলল, গুড লাক বন্ধু, তোর এই নতুন জীবনের শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে বন্ধু। আজকে তোর জন্য আমরা সবাই ছুটি পেলাম। মজা কর অফিসে। এই সবাই তাহলে চলো যাওয়া যাক। এই কথা বলে সবাই চলে গেল। এখন আমি পরি আপু, দুলা ভাই আর রোদ্রু দাঁড়িয়ে আছে। পরি আপুর পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম ও এখন তৈরি, এখন তাহলে আমরা কাজ শুরু করি। পরির কথা শুনে মনে মনে বললাম, কাজ মানে? কিসের কাজের কথা বললো? আর আমার জানা মতে আজকে তো আমার জন্মদিন নয়, এটা আপু জানে। এখানে কোনো এক ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আপু একটা কাগজ নিয়ে এসে বলল, এখানে একটা সাইন কর, আর কিছু লাগবে না। তারপর তোর জীবন তুই মুক্ত করে দে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বলছেন? আপনার মাথায় আছে তো? আমি এখানে সাইন করব মানে? আপু হাসি দিয়ে বলল, বাবা মারা যাওয়ার আগে তোর নামে বাজারে নতুন মার্কেট পুরোটা তোরে লিখে দিয়ে গেছে, কিন্তু তুই বলতে পারিস না। যেখানে একটু জায়গা কিনতে কোটি টাকার প্রয়োজন হয়, সেখানে বাবা তোরে পুরো বাজারটা লিখে দিয়ে গেছে, কিন্তু তুই জানিস না, আমি জেনে গেছি। এখন এখানে সাইন কর।
আমি এসব শুনে রেগে বললাম, ছি ছি আপু, তুই এতটা নিচ হতে পারলি? আমি তোর ভাই হবার সত্ত্বেও। আপু ঠাস ঠাস করে আমার গালে দুইটা চর দিয়ে বলল, আগে টাকা পরে ভাই, আমার কাছে এখন টাকাই সবকিছু, তুই সাইন করে বলছি। আমি এখন ভালো করে বুঝে গেছি সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এখানে নিয়ে এসেছে। এখানে এখানে ভাববার বেশি একটা ভালো নয়, এখানের হাব ভাব বেশি একটা ভালো না। আপু এখন চেঞ্জ হয়ে গেছে, ও টাকার জন্য আমাকে খুন করে ফেলতে পারে। নিজেকে বাঁচানোর জন্য দিলাম এক দৌড়। দরজার কাছে যেতে কে যেন আমাকে জোরে একটা লাঠি দিল। লাঠি খেয়ে আমি ভিতরে এসে পড়লাম। জোরে হুঙ্কার দিয়ে আস্তে আস্তে বলল, বাহ তামিল, তোর কপাল আর শান্তি হলো না রে, তোর কপাল খুব খারাপ, ইষ্টের জন্য আফসোস হয়। কথাগুলো যে বললো তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। না না, এ হতে পারে না। রাসেল কিভাবে বেঁচে আছে? ওকে আমি নিজ হাতে গুলি করে মারছি। রাসেলের পেছনে ওর বউকে দেখে আমি আরো বড় শক খেলাম। আমি কি সত্যি বেঁচে আছি? এদের দুইজনকে আমি স্বয়ং নিজ হাতে গুলি করছি। এটা কিভাবে হলো? কিভাবে হলো? আমার মাথায় কাজ করছে না। আমি দুই হাত দিয়ে মাথা চেপে ধরলাম। আমি কি পাগল হয়ে গেছি? এটা কিভাবে হতে পারে? কি হচ্ছে আমার সাথে এসব? রাসেল আমার মাথার কাছে বসে বলল, চাপ নিস না, একটু পর অরিজিনাল পাগল হয়ে যাবি, তার আগে সাইনটা কর। রাসেল আপুর কাছে গিয়ে বলল, আপু কাগজটা দেন, কিভাবে সাইন করাতে হয় আমি দেখছি। রাসেলের বউ আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে আমার কাপড় খুলে আমাকে ধর্ষণ করবি না? আমি তো তোর জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই আসলি না। এই যে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু মরি নাই। ইচ্ছে করলে আবার আমাকে ধর্ষণ করতে পারবি। পারবি না জানি, কিন্তু থেমে থাকিস না, চেষ্টা কর। ও আমি তো ভুলে গেছি, আজকের পর থেকে তো তুই পাগল হয়ে যাবি, পাগলাই থাকবি তুই। রাসেল হা হা করে ওকে এসব বলে আর কষ্ট দিও না। রাসেল হা হা করে ওকে এসব বলে আর কষ্ট দিও না। বেচারা এমনি বেঁচে আছে নাকি মারা গেছে বলতে পারছে না। তো এখন সাইন করবি নাকি অন্যভাবে ব্যবস্থা করবো? আমি রৌদ্রের দিকে তাকাতে রৌদ্র মাথা নিচু করে বললো, বন্ধু আমার একটা বউ আর বাচ্চা আছে, এই চাকরিটা চলে গেলে আমাকে রাস্তায় বসতে হবে। রাসেল বাঁচার মতো কোনো রাস্তা নেই, সাইন কর বলছে। আপু তুই শেষ পর্যন্ত রাসেলের সাথে হাত মিলালি, ওদের আমি মেরে ফেলেছিলি, এরপরও কিভাবে বেঁচে গেছে? রাসেল আমার চুলের মুঠি ধরে বললো, সাইন কর নইলে মেরে ফেলবো। আমি মরে গেলেও সাইন করবো না। আপু একটা লাঠি এনে আমার মাথায় আঘাত করে বললো, সাইন কর বলছি, তুই মরলে তোর মেয়েকে কে দেখবে? আমি মরলে পড়ি। এইটুকু বলতেই পরে হাসতে হাসতে বললো, আমি তোর মেয়েকে দেখবো? এতদিন তোর সাথে প্রেমের অভিনয় করছি, আমার তো ঘৃণা লাগে তোর সাথে কথা বলতে। ছি ছি, গা থেকে গন্ধ আসে। আর আমাকে কি তোর মনে হয় আমি তোর কলিগ? আমি এই অফিসের ম্যানেজার। এখন তো বুঝলি? পরে তুইও আমাকে ধোকা দিলি। পরে তুই করে কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর কি যোগ্যতা আছে আমাকে তুই করে বলবি? 2 টাকার চাকর কোথাকার। আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, এখন সাইন কর। এই আপু আমার দিকে তাকা একবার, আমি না তোর আপন ভাই? একই মায়ের পেটে জন্ম আমাদের। মা মারা গেলে বড় বোন হয় মায়ের সমান। তুই তো আমার মায়ের মতোই। মা হয়ে ছেলেকে মারতে পারবি? একটু কি তোর হাত কাঁপবে না? এই হাত দিয়ে না তুই আমাকে খাইয়ে দিবি, আজকে এই হাত দিয়ে আমাকে মারতে পারবি? আমার সবকিছু মানে তোর। কেন আমার সাথে এমন করিস? দেশে আসছি থেকে একটু শান্তি পাই নাই। সবাই এই এতিম ছেলেটার পাশে থাকতে চায় না। প্লিজ আপু, পাগলামো বন্ধ কর, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দে এবার। আপু নিচে বসে আমার মাথায় হাত রেখে বললো, জীবনের মতো শান্তি পাবি আজকে। নিজেকে নিয়ে আর তোর টেনশন হবে না। নিজেকে নিজে চিনবি না, তোর কিসের টেনশন হবে তোর? আর যদি কোনোদিন ভালো হতে পারিস তাহলে রাসেল কেন মরে নাই এই রহস্য আমি বলবো, ঠিক আছে? এখন সাইন কর কেমন? তুই তো আমার লক্ষ্মী ভাই। আমি চোখ বন্ধ করে বললাম, এই একটা সাইনের জন্য এত কিছু? ঠিক আছে, যা, আমি সাইন করব না। যা পারিস কর তুই, আমিও দেখবো তুই কি করতে পারিস। আমি অনেক কিছু করতে পারি ভাই, যেটা তুই জানিস না। এতদিন তো ছোটখাটো বিলিয়ন এর সাথে খেলা করলি, কিন্তু কেউ জানে না এই গল্পের বিলিয়ন আমি। এই তোরা কেউ কি জানিস এই গল্পের বিলিয়ন আমি? সবাই জানে আমি তোর বোন, অথচ আমি এই গল্পের বিলিয়ন। আমার তো বলতে ভালো লাগছে যে ও কি যেন মনে হয়েছিল তুই গোয়েন্দা সংস্থাতে কাজ করিস না। এখন আমার গোয়েন্দা সংস্থান দেখ তুই একটু। তুই তো এমনিতেই সাইন করবি, অযথা কষ্ট করছি আমি। ওই রাইসা
নিয়ে আসো তো। আপুর কথা মতো রাইসা আমার মেয়েকে ভিতরে নিয়ে ঢুকলো। শিলা আমাকে দেখে কান্না করতে করতে বললো, বাবা ওরা আমাকে মেরেছে খুব, তুমি যাকে আন্টি বলতে বলেছো উনি আমাকে চর দিয়েছে, খুব বাজে আন্টি। রাইসা শেষমেশ তুইও, তোরে আমি চাকরি বাকরি সবকিছু দিলাম, শেষমেশ তুই এমনটা করতে পারলি। রাইসা দুলা ভাই, আপনি যেমন মিনিটে মিনিটে রূপ চেঞ্জ করেন আমিও করি, কিন্তু আমারটা কেউ ধরতে পারে না। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন ধরবে কষিয়া। ইস দুলা ভাই, পালাবেন না আজকে, একটু ক্ষমতা দেখান, আমরা সবাই আপনার ক্ষমতা দেখতে আজকে। আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বললাম, দুনিয়ার মানুষ বড় অদ্ভুত, বড়ই বেইমান। এই দুনিয়া থেকে কষ্ট ছাড়া কিছুই পেলাম না, নিজের আপু পর্যন্ত বেইমানি করলো। রাইসা মেকা কান্না বন্ধ করে সাইন করো, নইলে তোর মেয়ের মাথায় গুলি করে দিব। আমি চোখের পানি মুছে বললাম, ওর কিছু করিস না, আমি সাইন করছি। শুধু জানতে চাই আপুর সাথে হাত মিলানোর কারণে তোদের সবাইকে কি এমন দিবে। আপু বলল, আগে পাগল থেকে ভালো হয়ে ফিরে আসতে পারলে সবকিছু বলবো আমি নিজে করে। তো এখন সাইন কর। আমি শিলার কান্না দেখে সাইন করে দিলাম। আজকে হয়তো টাকার কাছে মানুষগুলো আসল পরিচয় জানতে পারলাম। সাইন করতে না করতে একজন ডাক্তার ভিতরে ঢুকলো। ডাক্তার ভিতরে ঢুকেই তো এভরিওয়ান, এই ছিল গল্পের 15 নম্বর পর্ব। তো নেক্সট পর্বের জন্য ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে দাও। নেক্সট পর্ব খুবই তাড়াতাড়ি আসতেছে এবং নেক্সট পর্ব খুবই ইন্টারেস্টিং হতে চলছে।